দিদি খুব খিদে পেয়েছে, কিছু তো দাও। এই নাও প্রসাদ। দিদি তোমার ভালো হোক, তুমি 100 বছর বাঁচবে। এটা তো তুমি। আমার মনে হলো ওই পাশের বাড়ির বিড়ালটা এসেছে। ও না এই সময়ই আসে রান্নাঘরে খাবার খুঁজতে। দরজায় আওয়াজ শুনতে পেলাম, তাই আমি ভাবলাম হয়তো বিড়ালটাই এসেছে। ক্ষমা করে দিও। হ্যাঁ, দিদি প্রসাদ। হ্যাঁ, মা প্রসাদ। আচ্ছা শোনো না, ওই জলটা না ভুল করে ঢেলেছি, এর জন্য আবার ঠাকুরপোর কাছে নালিশ করো না আমার নামে। ঠিক আছে। তার মানে এটা আবার কি করে হলো? আরে ওই প্রতিবেশী দাদা আছেন না, উনি ওনার গাড়ি পরিষ্কার করছিলেন, তখন ভুল করে গায়ে জল লেগে গেছে। মিথ্যে বলো না, সত্যি করে বলো তো, এটা আবার বৌদি করেনি তো? আমি মিথ্যে কেন বলবো, বৌদি কিছু করেনি। বললাম না ভুল করে গায়ে জল পড়ে গেছে। সত্যি? হ্যাঁ বলছি তো। ঠিক আছে। আচ্ছা শোনো না, আমার না বেশ কিছু টাকার দরকার ছিল। ওই গৃহশান্তির পুজো করাতে হবে আর ব্রাহ্মণদেরও খাওয়াতে হবে। ঠিক আছে, আমি দোকান থেকে ফিরে এসে তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আচ্ছা আছে। শোনো না, আমি বলছিলাম যে ভাড়ায় নেওয়ার জন্য আমি একটা নতুন বাড়ি দেখেছি। আবার সেই কথা, আমি বলেছি না এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আর তোমাকে তো আমিও বলেছি এই বাড়িতে আমি আর বেশি দিন থাকতে পারবো না। আর এই রোজ রোজের অশান্তি দেখে দেখে আমি বিরক্ত হয়ে গেছি, আর পারছি না দেখতে আমি এগুলো। অনেক হয়ে গেছে। আমরা ঠিক সময় মতন মায়ের সাথে কথা বলে নেব, কিন্তু এই বাড়ির মোহ থেকে এবার একটু বাইরে বেরো, বুঝতে পেরেছো? আসছি আমি। দিদি এখনো রান্না বসায়নি। দিদি, দিদি, যদি যদি রান্না করতে দেরি হয়ে যায় তাহলে মা ওষুধ খাবেন কখন?
আমি বরং রান্না করি। এই মাসে পুরো 12,000 টাকা লোকসান হয়েছে। হ্যাঁ মা, ওই একটু মালগুলো একটু ডিফেক্টিভ বেরিয়েছে। আমি সাপ্লায়ারকে ফোন করে দেবো, এসে নিয়ে যাবে। আর এই জন্যই তো বলি জিনিসপত্র নিজে কেন। আরে এই সাপ্লায়ারদের কাজই হলো খারাপ জিনিস বিক্রি করা, ব্যাস। আরে বাহ, আজকে তরকারিটা তো দারুণ হয়েছে। মা খেয়ে দেখো। সত্যি এই রান্নাটা খুব খেতে ভালো হয়েছে। খেতে তো ভালো লাগবেই, মা বানিয়েছে যে। আমি পাগল হয়েছে নাকি? তোমার শ্বশুর মশাই মারা যাবার পর থেকে আমি রান্নাঘরে আর পাই দিইনি। আপনি বানাননি, আমিও বানাইনি, তাহলে কে বানিয়েছে বলুন তো? তাড়াতাড়ি খেয়ে নাও। না, আগে তুমি নাও। আহাম, এই মেয়ে, বাইরে আয়, নিচে আয়। ওই মেয়েকে নিয়ে শিগগির নিচে আয়। আরে মা, কি হয়েছে? এটা কি এমন? কি করেছে এটা কি? ও যা বলছি তাড়াতাড়ি ওই মেয়েকে নিয়ে নিচে আয়। নিচে আয় শিগগির। হচ্ছেটা কি? তুমি আমার রান্নাঘরে ঢোকার সাহস পেলে কোত্থেকে? মা, আমি তো শুধু। চুপ! শুধু শুধু আমার সঙ্গে সম্পর্ক জোড়ার চেষ্টা করো না, মনে রাখবে কথা। কিন্তু মা, ও করেছেটা কি? এখন কি করেছে? হ্যাঁ, মায়ের রান্নাঘরে রান্না করেছে তো করেছে, তার উপরে মা আবার সেটা খেয়েও ফেলেছে। তাই এইটুকু কথার জন্য অশান্তি করার প্রয়োজন আছে? আরে রান্নাই তো করেছে ও, আর কি করেছে? তাহলে আমার কি ওকে কিছু বলার অধিকার নেই? এ আমার সংস্কার, নিয়ম কানুন সব নষ্ট করেছে। মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি তো। টাকা চাই না তোমার? টাকা চাই না? আমি দেবো তোমার। মা, নাও, এই নাও, এই নাও, আরো নাও, আরো নাও। যত টাকা নেওয়ার দরকার নিয়ে নাও, আর এই বাড়ি থেকে আর আমার ছেলের জীবন থেকে দূরে চলে যাও। কথাটা বুঝতে পেরেছো? আরে চুপ করো মা। আমার আর তোমার মধ্যে দূরত্ব অমৃতা বাড়ায়নি, তার কারণ বরং তুমি নিজে। কি আজে বাজে কথা বলছিস তুই? আমি কোনো আজে বাজে কথা বলছি না। এই নাও অমৃতা, তুমি এই বাড়ির বৌমা, আর এই টাকার উপর তোমার অধিকার আছে, বুঝতে পেরেছো? আর হ্যাঁ মা, দোকানের ভাগের কাগজপত্র আমি তৈরি করে নেবো, বুঝতে পেরেছো? তুমি চিন্তা করো না, এই যে 50,000 টাকা আছে না, আমি তোমাকে সেটা ফেরত দিয়ে দেবো, আর তারপরে সব হিসেব বরাবর।
চলো আমরা যাই এখান থেকে। বিবেক, বিবেক, দীর্ঘায়ু হও মা, খুব পায়ে ব্যথা করছিল। আপনারই তো আশীর্বাদ মা। মা, আমি জানি যে বেশ কিছুদিন ধরে এই বাড়িতে কিছু ঠিকঠাক চলছে না, কিন্তু খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আর আমাদের সম্পর্কটাও। মা, আমি আজকে একটা অনেক বড় পুজো করতে চলেছি, সেই জন্য আপনার আশীর্বাদ নিতে এসেছি। থাক থাক, আর হ্যাঁ মা, আমি আপনার ছেলেকে এই বাড়ি থেকে আর আপনার থেকে কখনো দূরে যেতে দেব না। আরে বাস, দেখলেন মা, ওর কথার প্যাচের কোনো তুলনাই হয় না। ওর কারণে সংসারটাও ভাঙছে, আবার সংসার জোড়ার নাটকটাও করে যাচ্ছে সমানে। এর থেকে তো ভালো আমার বোন রুবি ছিল, একদম সহজ সরল। ও তো আজও ঠাকুরপোর জন্য কষ্ট পাচ্ছে। মা, একে সাহেস্তা করার জন্য কোনো না কোনো রাস্তা বের করতে হবে। একদম ঠিক বলেছো তুমি। কিছু না কিছু তো ভাবতেই হবে। কথায় বলে রান্নাঘরে যখন একাধিক বাসন থাকে তখন ঠোকাঠুকি তো লাগবেই, কিন্তু যখন এই ঠোকাঠুকি বেড়ে যায় তখন শান্তি বজায় রাখার জন্য ওই বাসনগুলোকে আলাদা আলাদা রাখাই ভালো। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। বিন্দেশ্বরী সিং এর বাড়ি এমনিতেই অনেক রকম ভাবে বিভক্ত হয়েছিল, আর অমৃতার অনেক বোঝানোর পরেও বিন্দেশ্বরী ওকে মেনে তো নেয়নি, বরং অমৃতার প্রতি ওর ঘৃণা দিনের পর দিন বেড়েই চলেছিল। এই অবস্থায় এটাই ভালো হতো বিবেক যদি অমৃতাকে নিয়ে আলাদা হয়ে যেত, কিন্তু অমৃতাও বিন্দেশ্বরীর এই প্রচন্ড ঘৃণার সামনে নিজের সহনশীলতাকেই বেশি শক্তিশালী মনে করেছিল। আর এবার বিন্দেশ্বরীর অহংকার আর অমৃতার সহনশীলতার মধ্যে সংঘর্ষ তৈরি হতে চলেছিল। শেষ পর্যন্ত এই বাড়িতে ঠিক কি ঘটবে চলুন দেখি। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। মা, মা ও কি ফিরেছে? কেন, ও কি মন্দিরে নেই নাকি? বৌদি, ও মন্দিরে পৌঁছায়নি। কি, মন্দিরে যায়নি? তাহলে কোথায় গেছে? দাদা, আমার মনে হয় আমাদের পুলিশ স্টেশনে যাওয়া উচিত। তাড়াতাড়ি চল, দেরি করলে হবে না। হ্যাঁ, আমাদের তাড়াতাড়ি চলো। যেতে হবে। আরে মা, এবার কি করব? কি করি? তুমি একটা কাজ করো, ওকে একটা ফোন করো। হ্যাঁ হ্যাঁ, আপনি যে নম্বরে ফোন করেছেন তিনি এখন ব্যস্ত রয়েছেন, অনুগ্রহ করে পরে ফোন করবেন।
ম্যাডাম, আমি আমার স্ত্রীর মিসিং রিপোর্ট লেখাতে চাই। ম্যাডাম, মন্দিরের সবাই বলছিল যে ও ওখানে পৌঁছোয়নি, আর এদিকে ও বাড়ি থেকে সকালবেলা বেরিয়েছে। চিন্তা করার কোনো কারণ নেই, ওনাকে খুঁজবো আমরা। আপনি একটা কাজ করুন, ওনার ডিটেলসটা দিয়ে দিন, আচ্ছা। ফোন নাম্বার সহ। কবিতা, ওনার কল ডিটেলস বার করো, লোকেশন সমেত। ছবিটা আশেপাশের সব থানায় সার্কুলেট করে দাও। হতে পারে কোনো ইনফো পাবো। ওনার কাছে টাকা জুয়েলারি ছিল বলে রবারি হতে পারে। ওকে ম্যাডাম। ম্যাডাম প্লিজ আপনি যা হোক করুন, কিন্তু আমার স্ত্রীকে খুঁজে বের করুন। আমরা সম্পূর্ণ চেষ্টা করব, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, প্লিজ। আমি আরো একবার বলছি, এর নাম হলো অমৃতা, হাইট হলো 5 ফুট 3 ইঞ্চি, ফর্সা। আজ সকাল থেকে একে পাওয়া যাচ্ছে না। যিনি এর ব্যাপারে সন্ধান পাবেন এই নম্বরে অবশ্যই ফোন করবেন। নাম্বার হলো 999200। তুমি এটা কি করছো? সেটা তো আমি জিজ্ঞেস করতে চাইছি যে তুমি এটা কি করছো। খুব চিন্তা হচ্ছে দেখছি নিজের ভাইয়ের বউয়ের জন্য। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো রিঙ্কু? অমৃতার প্রাণের সংশয় থাকতে পারে। ও বিপদে রয়েছে। আরে আমার যদি হাতে থাকতো তাহলে ওর লাশটাকে বাড়িতেই আসতে দিতাম না। আমার বোনের জীবন নষ্ট করে নিজে সংসার করছিল, তার শাস্তি তো ওকে পেতেই হতো না। রিঙ্কু, বড্ড বেশি আওয়াজ বেরোচ্ছে আজকাল তোমার মুখ থেকে। মায়ের সামনে তুমি চালিয়ে নিও, কিন্তু আমার সামনে এসব চলবে না। না তুমি না তোমার এই আওয়াজ, বুঝেছো? জয় হিন্দ ম্যাডাম। জয় হিন্দ। কবিতা, অমৃতার কেসটার কি হলো? ম্যাডাম, আমাদের লোক জিজ্ঞাসাবাদ করছে, তবে এখনো কোনো লিড পায়নি, কিন্তু ওর লাস্ট লোকেশন বাড়িতেই দেখাচ্ছে। আচ্ছা, আশেপাশের পুলিশ স্টেশন থেকে কোনো খবর? না ম্যাডাম। আচ্ছা, একটা কাজ করো তুমি। ম্যাডাম 1 মিনিট। হ্যালো, কি? কোথায়? এই যে ম্যাডাম, ওইদিকে, ওই যে। আশেপাশে দেখো, যদি কিছু পাওয়া যায়। ম্যাডাম, বডি দেখে মনে হচ্ছে ওকে পুড়িয়ে মারা হয়েছে, আর আশেপাশে কোনো আইডিও পাইনি। পার্স বা জুয়েলারির মতো কোনো জিনিস পাইনি, কিন্তু যে ডেসক্রিপশন আমরা পেয়েছি সেই অনুযায়ী এটা অমৃতারই বডি মনে হচ্ছে। বাড়ির লোকেরা বলল অমৃতা মন্দিরে গিয়েছিল, কিন্তু ওর মোবাইলের লাস্ট লোকেশন ওর বাড়ির। তাহলে ওর ডেড বডি এখানে জঙ্গলে কি করে এলো? আর আশেপাশের ঘাসগুলোও পুড়ে গেছে, মানে অমৃতাকে অন্য কোথাও মেরে এখানে এনে পোড়ানো হয়েছে। এটাও তো হতে পারে যে অমৃতা নিজে এখানে এসেছে, তারপরে মার্ডার হয়েছে, কিংবা এটাও হতে পারে ওর মার্ডার অন্য কোথাও হয়েছে, তারপরে ওর বডি এখানে ফেলে দেওয়া হয়েছে, তাই না? কিছু পেলে? না ম্যাডাম। একটা কাজ করো তুমি, জঙ্গলের আশেপাশের রাস্তায় কোনো সিসিটিভি আছে কিনা দেখো। অমৃতার পরিবারের সবাইকে জানিয়ে দাও, বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও, আর সবাইকে শনাক্ত করতে ডাকো। হ্যাঁ ম্যাডাম।
ডেড বডি আমরা এই অবস্থায় পেয়েছি। বডির কাছে না কোনো আইডি ছিল না জুয়েলারি। হ্যাঁ, কাপড়ের কিছু টুকরো আছে। হ্যাঁ ম্যাডাম, এটা তো সেই শাড়িটাই যেটা ও মন্দির যাওয়ার সময় পরেছিল। তুমি কি পুরো নিশ্চিত রিঙ্কু? হ্যাঁ, আমি একদম নিশ্চিত যে এটা ওই শাড়িটাই। দেখুন, আমার মনে হচ্ছে ডাকাতি করার জন্য ওকে মারা হয়েছে। কিন্তু তাও কারোর ওপরে কোনো সন্দেহ? ম্যাডাম, আমাদের এমন কোনো শত্রু নেই। কেউ ওকে ঘৃণা করতো না যে এরকম অবস্থা করে দেবে ওর। অমৃতার পরিবারে মানে ওর বাপের বাড়িতে কে কে আছে? ওর আত্মীয়দের মধ্যে ওর একজন দূর সম্পর্কের মাসি আছেন। পোস্টমর্টমের পরে বডি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, প্লিজ। হ্যাঁ মা, পুরো বডি ঝলসে গেছে। তা সত্ত্বেও আমি চিনে ফেলেছি। বিবেক, চুপ কর বাবা। সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না বাবা। মা, কি হয়ে গেল অমৃতার এটা? এরম কথা বলতে নেই বাবা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সবাই আছে তোর সাথে, তোর দাদা আছে, বৌদি আছে, আমরা সবাই আছি। তোকে ধৈর্য ধরতে হবে বাবা, সব ঠিক হয়ে যাবে বাবা, কাঁদিস না। কিন্তু তুমি আর বেশি দিন বেঁচে থাকতে পারবে না মা, কারণ আমি সবকিছু পুলিশকে বলে দেবো আর ওরাই যা করার করবে। তারপর বিবেক, তোর মাথা খারাপ হয়ে যায়নি তো? এটা কি করছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি, মাথা খারাপ হয়ে গেছে আমার, আর ওনার জন্য। মা, তুমি সত্যি করে বলে দাও, তুমি মেরেছো না আমার অমৃতাকে? কি? আমি? হ্যাঁ, তুমি তুমি আমার অমৃতাকে মেরেছো। তুমি বলবে না তো? কি 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 মা? করছিস? আমি তোমাকে ভালোভাবে জিজ্ঞেস করছি, বলে দাও যে তুমি আমার অমৃতাকে মেরেছো কিনা, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। বিবেক, পাগলামো করিস না। দাদা, হাত ছাড়ো। বিবেক, দাদা, হাত ছাড়তে বলেছি আমার। দাদা, হাত ছাড়ো। ছুরিটা ফেল বলছি। দাদা, ছাড়ো। মাথা ঠান্ডা কর, পাগলামো বন্ধ কর। ছুরিটা দে। দাদা, দাদা, ছাড়ো বলছি আমাকে। ফেলে দে তুমি বলছি। মেরেছো আমার অমৃতাকে, আমি জানি সেটা। চল চল, দাদা, ছেড়ে দাও চল, আমাকে। মা, মা, চল চল চল, মা, বলে দাও না সবাইকে যে তুমি মেরেছো অমৃতাকে। চল, মা, মা, বলে দাও না মা। চল, মা, ঢোক। দাদা, দাদা, ছাড়ো না আমাকে। একবার আমি মাকে জিজ্ঞেস করি। দাদা, ছাড়ো না আমাকে। দাদা, দাদা, দরজা খোলো। দাদা, দাদা, আমাকে একবার জিজ্ঞেস করতে দাও। ম্যাডাম, এই হলো অমৃতার পোস্টমর্টেম রিপোর্ট। রিপোর্টে বলা হচ্ছে গলা টিপে মারা হয়েছে, আর যখন মারা হয় তখন রাত 3টে কি 4টে, আর রেপেরও কোনো চিহ্ন নেই। সাধারণভাবে এইসব কেসে যখন ডাকাতেরা ডাকাতি করতে পারে না তখন মার্ডার করে ফেলে, এটা মানলাম, অমৃতাকে মেরে ফেলেছে। কিন্তু ভাববার বিষয় হলো অমৃতার বডিটা পোড়ালো কেন? প্রথমে ডাকাতি করলো, তারপর গলা টিপে মেরে ফেললো, আর তারপরে ওর হাতের শুধুমাত্র ওই আংটিটা ছেড়ে দিয়ে বডিটা পুড়িয়ে দিল কেন? যাতে তার আইডেন্টিটি নষ্ট করে দেওয়া হয়? না না কবিতা, যদি ডাকাতেরাই ওকে মার্ডার করে থাকে তাহলে ওর আইডেন্টিটি মোছার দরকার ছিল না। আমার তো ডাকাতির কেসে এটা মার্ডার মনে হচ্ছে, প্রি প্ল্যান মার্ডার। কোনো সিসিটিভি পেলে? না ম্যাডাম, এই জায়গাটা শহর থেকে অনেক দূরে, 6 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো সিসিটিভি নেই, কিন্তু আমাদের লোক চেষ্টা করছে। একটা কাজ করা যাক, অমৃতার মাসির সঙ্গে কথা বলি, হতে পারে এই কেসে নতুন একটা অ্যাঙ্গেল পাবো। বলুন। অমৃতার মাসির বাড়ি এটা? আজ্ঞে হ্যাঁ।
মাসি, আপনি কে? আসলে আমি মাসির পুরনো আত্মীয়। আগে আমি মাসির সাথেই থাকতাম, তারপর কাজের সূত্র ধরে শহরে যেতে হয়। কিন্তু যখন অমৃতার খবর পেলাম, চলে এলাম। শুনুন, আপনার থেকে জানতে চাই যে অমৃতার সঙ্গে ওর স্বামীর সম্পর্ক কেমন, মানে ওদের বিবাহিত জীবন কেমন ছিল। বিবেক আমাদের অমৃতাকে খুব ভালোবাসতো। একটা বিয়েতে অমৃতার সঙ্গে দেখা হয়েছিল, আর দেখেই আমাদের অমৃতাকে ওর পছন্দ হয়েছিল। বিয়ের পর ওদের বৌদির সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। আমরা একই সমগোত্রীয় ছিলাম না বলে বিবেকের মা আমাদের অমৃতার ছায়া নিজের ওপর পড়তে দিতেন না। এই নে, এটা আবার কি মা? সম্পত্তির কাগজ। এতে আমি জমি, জায়গা, দোকান সবকিছু তোর নামে করে দিয়েছি। কিন্তু বাবা, আমি তোকে একটা কথা বলতে চাই। আমি ওই মেয়েটাকে সহ্য করতে পারি না, কিন্তু এতটাও নয় যে আমি ওর প্রাণ নিতে পারি। আমাকে বিশ্বাস কর, আমি এরকম কিচ্ছু করিনি। বৌমা! আরে বাবা মা, আপনাকে সেবা করব আমি, আপনার পা টিপে দেবো আমি, আর আপনি সব সম্পত্তি ঠাকুরপুর নামে করে দিচ্ছেন। দেখো বৌমা, আমি তোমাকে এতটা অধিকার দিইনি যে তুমি আমার সিদ্ধান্তের উপর কথা বলো। বুঝতে পেরেছো কি বললাম? এই কাগজপত্রগুলো দাও। মা, আমি তো নিজের অধিকারটা সেই দিনই নিয়েছিলাম যেদিন আপনি আমাকে নিজের ভাগীদার বানিয়েছিলেন। আর এখন সঠিকভাবে এই সম্পত্তির ভাগীদার না বানান না, তাহলে ঠাকুরপোকে আমি সব সত্যিটা বলে দেব। তুমি আমাকে কোন সত্যি বলে দেবে বৌদি? ছাড়ো ঠাকুরপো, এটা আমার আর মায়ের মধ্যেকার ব্যাপার। আরে ম্যাডাম, আপনি অমৃতার ব্যাপারে কিছু জানতে পেরেছেন নাকি? রিঙ্কু সিংকে। এই যে আমি। আপনাকে থানায় যেতে হবে। কিন্তু আমি কি করেছি ম্যাডাম? আপনার কল রেকর্ড থেকে জানা গেছে যে আপনার মোবাইল থেকে অমৃতার নিখোঁজ হয়ে যাওয়ার পরেও বিট্টু সিং নামে একজনকে কল করা হয়েছে। মনে পড়ছে? আর এই বিট্টু সিং এর অ্যাটেম্পট অফ মার্ডারের কেস চলছে। অমৃতার লাশ পাওয়ার পরে ও নিখোঁজ। ম্যাডাম, ও তো আমার মাস্তুতো ভাই, আগে আমাদের এখানেই কাজ করতো, আর ওকে ফোন করতে মাই আমাকে বলেছিলেন। হ্যালো বিট্টু, তুমি যাও, নিজের কাজ করো। আচ্ছা বিট্টু, শোনো, তোমায় আমাদের একটা কাজ করে দিতে হবে। তোমাকে ওই মেয়েটার ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। আর যদি তুমি এটা করে দাও না, তুমি যে দোকানে চুরিটা করেছো না, সেটা আমি ক্ষমা করে দেবো, আবার দোকানে কাজেও রেখে দেবো। কিন্তু তার জন্য তোমাকে এই কাজটা করতে হবে। মা!
তুমি এরকম কি করে করতে পারো? না বিবেক, আমি ফোন সত্যি করেছিলাম, কিন্তু কি মারার জন্য নয়। এ তো আমি যা বলার আছে থানায় গিয়ে বলবেন। নিয়ে চলো। দেখুন ম্যাডাম, আমি যা কিচ্ছু বলার করিনি। থানায় গিয়ে বলবেন। আরে আমার কথাটা তো শুনুন। চলুন, চলুন, আরে চলুন। ছাড়ুন না। আরে আমি আমি তো কিছু বলছি আমি কিছু করিনি। করিনি। আমি কিছু ছেড়ে দিন করিনি। আমাকে। বলছি তো চলুন। আরে বুঝতে আমার কেন কথাটা পারছেন না? আমি বিশ্বাস কিচ্ছু করুন। করিনি। আমি তো কিছু করিনি করিনি। কিছু। আমাকে ছাড়ুন। আরে আপনারা কেন বুঝতে পারছেন না আমি কিছু ম্যাডাম করিনি? আমরা কিচ্ছু করিনি ম্যাডাম। এবারে বলুন, আপনার ছেলে অমৃতাকে সঙ্গে নিয়ে আপনাদের থেকে আলাদা হতে চেয়েছে, দোকানের পেপারসও রেডি করেছে। এই ব্যাপারটাই আপনার সহ্য হলো না আর আপনার বৌমাকে আপনি মেরে ফেললেন। না না ম্যাডাম, এসব মিথ্যে। আমি তো শুধুমাত্র বিট্টুকে ভয় দেখানোর জন্য বলেছিলাম। আমার তখন মনে হচ্ছে আমার কাঁধে বন্দুক রেখে গুলি রিঙ্কুই চালিয়েছে, কারণ রিঙ্কু সহ্য করতে পারতো না। হ্যাঁ, আমরা পছন্দ করতাম না ওকে, কারণ ওর জায়গায় আজ আমার বোন রুবির থাকার কথা ছিল। কিন্তু ঠাকুরপো আমার মনের মন ভেঙে দিয়েছে আর ওই অমৃতাকে বিয়ে করে নিয়েছিল। তো তুমি তোমার বোনের বিয়েটা বিবেকের সাথে দিতে চেয়েছিলে, সেই জন্য অমৃতাকে রাস্তা থেকেই সরিয়ে দিলে। কি ম্যাডাম, আপনি এসব কি বলে যাচ্ছেন? অমৃতাকে মারার কথা তো কখনো আমার মাথাতেই আসেনি। আর মা আর বিট্টুর মধ্যে কি কি কথা হয়েছে সেটাও ঠিক করে জানি না আমি। বিট্টু কোথায় এবং কেন লুকিয়ে আছে? ম্যাডাম আমি সত্যি বলছি, কিচ্ছু জানি না। পুলিশের কড়া জেরার মুখেও বিন্দেশ্বরী আর রিঙ্কু নিজেদের অপরাধ স্বীকার করেনি। আবার অপরদিকে বিট্টু ফেরার থাকার কারণে পুলিশ এই কেসে তাদের একমাত্র লিডটাও কাজে লাগাতে পারছিল না। কিন্তু বিট্টুর ফেরার হওয়া অমৃতার খুনের ঘটনায় বিট্টুও যুক্ত আছে এমনই ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু এই কেসটা এখন যে জায়গায় গিয়ে পৌঁছেছিল, সেখানে পুলিশের কোনো ইঙ্গিতের থেকেও বেশি শক্তপোক্ত প্রমাণ দরকার ছিল। কিন্তু এই অপরাধীরা কোনো প্রমাণ রাখেনি। ম্যাডাম, বিটুকে পাওয়া গেছে। ম্যাডাম আমি কিছু জানি না ম্যাডাম। বল, বল সত্যিটা, বল। আমাকে ম্যাডাম মারবেন না ম্যাডাম, আমি কিছু জানি না ম্যাডাম। ম্যাডাম আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি, আমি বললাম তো আমি জানি না। তুই কিছু জানিস না তাহলে কে মারলো ওকে? জানি না ম্যাডাম, আমাকে ওই মহিলা বলেছিল ভয় দেখাতে। আমি তো মন্দিরের বাইরেই দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপরে জানতে পারলাম ওনাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমি ফেঁসে যাওয়ার ভয়তে লুকিয়ে পড়ি। এইরকম কতদিন চলবে আর? যতদিন আমি চাইবো চলবে। একটু সরে যাও না। অমৃতার শাশুড়ি আর রিঙ্কুকে ছেড়ে দাও। ওকে ম্যাডাম। একটা কথা বুঝতে পারছি না, যদি এই বিট্টু অমৃতার শাশুড়ি আর রিঙ্কুর কথায় অমৃতাকে না মেরে থাকে তাহলে মারলোটাকে, আর তাও এত নির্দয় ভাবে। ওর সাথে এত শত্রুতা কার হতে পারে? অন্য কোনো অ্যাঙ্গেল নয় তো? বিবেকের কল রেকর্ড থেকে অ্যাফেয়ারের কোনো অ্যাঙ্গেল পেলাম না, আর অমৃতার কল রেকর্ডও একদম ক্লিয়ার। কিন্তু আমি শুনেছি ওদের বিয়েটা খুব তাড়াহুড়ো করে হয়েছে। এই তাড়াহুড়োর কোনো কারণ নেই তো? গল্পটা জানতে হবে। এ কেমন কথা বলছেন আপনি? একজন মৃত মানুষের চরিত্রে বদনাম দিচ্ছেন আপনি। দেখুন মাসিমা, ওর চরিত্র সম্পর্কে কিছু বলছি না। এই কেসে আপনার সাহায্য চাই। এটাও তো হতে পারে যে একতরফা ভালোবাসা, যার বিষয় অমৃতা নিজেই জানতো না। কি ধরনের সাহায্য চান আমার থেকে? অমৃতার কোনো পুরনো নাম্বার আছে যেটা বিয়ের আগে ব্যবহার করত? হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। এই নিন, এটা অমৃতার পুরনো নম্বর। থ্যাংক ইউ।
ম্যাডাম, আপনার সন্দেহ একদম ঠিক। পুরনো নাম্বার নিয়ে ঘাটাঘাটি করতে আমরা কিছু পেয়েছি। এই দেখুন। এর অ্যাড্রেস? ওটাও পেয়ে গেছি। আমরা এখনই রেডে বেরোতে পারি। চলো। চলো। আরে এই আওয়াজটা ওইদিকে। তুমি খোলো তো। এসব কে করেছে? তুমি এখানে কেন? এই সব কিছু অমৃতা করেছে ম্যাডাম। অমৃতা? অমৃতা বেঁচে আছে? হ্যাঁ ম্যাডাম, অমৃতা বেঁচে আছে। অমৃতা বেঁচে আছে তো তুমি এখানে কেন? আমার কোনো হাত নেই ম্যাডাম। আপনি যখন রিঙ্কু আর মাকে অ্যারেস্ট করেছিলেন তখন আমি ভেবেছিলাম যে দোকানটা আমি আবার খুলবো, তো সেই কাজে আমি শহরে এসেছিলাম। আর শহরে এসেই আমি অমৃতাকে দেখতে পাই। এখানে আসতে এত দেরি হলো কেন? কেউ তোমাকে দেখে ফেলেনি তো? না, আমি মুখ ঢেকে এসেছি। তারপর ওর ভিডিও করে আমি ওকে ব্ল্যাকমেল করতে থাকি আর টাকা নিতে থাকি। কিন্তু আজকে টাকা নিতে আসার পর আমাকে ঠকিয়ে এভাবে বেঁধে রেখে পালিয়েছে। হ্যাঁ, বিরক্ত হয়ে গেছিলাম আমি রোজকার অশান্তিতে। দম বন্ধ হয়ে আসতো ওই বাড়িতে আমার। কি না করেছি ওদের জন্য। মা, খাবার বানিয়ে দেবো। মা, পা টিপে দেবো। দিদি, তোমাকে কোনো সাহায্য করে দেব। কিন্তু না, কেউ কখনো সোজা মুখে কথাই বলেনি। আরে আমি বলেছিলাম নাকি যে আমাকে বিয়ে করো? বলেনি তো। তাহলে তাহলে আমার সঙ্গে কেন এইসব হলো? এইরকম জীবন বাঁচতে চাইনি আমি। ওই স্বামী
ভালোবাসি বলে বলে নরকে নিয়ে গেছে আমাকে। তাই আমি এবার ভেবে নিয়েছিলাম যে আমি ওই নরক থেকে পালিয়ে যাব। তারপরে ভাবলাম যাওয়ার আগে ওর মা আমার সঙ্গে যে অন্যায় করেছে তার জন্য আমি ওনাকে আর ওনার ওই বৌমাকে কোনোদিন ছাড়বো না। তাই জন্য আমি আমার নিজের মৃত্যুর নাটক করেছি। তার জন্য দোষী সাব্যস্ত করেছি আমার শাশুড়ি আর বড় যাকে। আর আপনার কি মনে হয় আমি যদি এসব না করতাম আমাকে ওরা শান্তিতে থাকতে দিত সারা জীবনে বাড়িতে? না, মেরে ফেলতো আমায়। আর এতক্ষণ হয়তো আপনি আমার সত্যিকারের মৃত্যুর ইনভেস্টিগেশন করতেন। এই জন্য আমি আমার অস্তিত্বকেই নষ্ট করে দিয়েছি আর নিজে ওই নরক থেকে মুক্তি পেয়েছি। আমি এই সব কিছুতে ওর সাহায্য নিয়েছি। আর নিজের জায়গায় কাকে মেরেছো তুমি? এক ভিখারিকে। দিদি তোমার ভালো হোক, তুমি 100 বছর বাঁচবে। খেয়ে নাও। হ্যাঁ, তুমি খুব ভালো, তুমি আমাকে খেতে দিয়েছো, খুব ভালো তুমি। এবার তোকে এটাও খাওয়াবে। কথায় বলে জোর করে তৈরি করা সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না। আর এই কেসেও ঠিক এটাই হয়েছিল। একতরফা ভালোবাসার বিয়ে যা বাড়ির লোকেরাও মেনে নেয়নি, আর যার জন্য একজন নিরীহ মানুষকে খুন পর্যন্ত হতে হলো। কিন্তু কথায় বলে না যে ক্রাইম নেভার পেজ। অমৃতা আর ব্রিজেশ একদিন না একদিন আইনের হাতে ধরা পড়তই, আর ঠিক তাই হলো। কিন্তু আর কোর্ট ওদের ওই ভিখারিনীকে হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিল। কিন্তু এখানে প্রশ্ন ওঠে যে এই এতগুলো অপরাধের ঘটনা শুরু হওয়ার আগেই থামানো কি সম্ভব ছিল না? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ। বিবেক বিন্দেশ্বরীকে কিছু না জানিয়ে, অমৃতার ব্যাপারে ওকে আগে থেকে কিছু না বুঝিয়েই ওকে বিয়ে করে বাড়ি নিয়ে চলে এলো। আর এতেই বিন্দেশ্বরীর মনে বিদ্বেষ তৈরি হলো, আর ওর আর অমৃতার মধ্যে কেবলমাত্র ঘৃণার সম্পর্ক তৈরি হলো। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, কথা বললেই সমস্যার সমাধান হয়। আর যে পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে একে অপরের চিন্তা ভাবনা এবং ইচ্ছে অনিচ্ছে নিয়ে খোলাখুলি আলোচনা করেন, সেই পরিবারে এমন অপরাধ কখনোই ঘটবে না। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো এরকমই কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করতে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।